নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা দেখছেন ও শুনছেন গপ্প ভূতের ঠিক। আজ অনেক দিন বাদে আমরা আমাদের নতুন একটি গল্প দিয়ে আমাদের চ্যানেলটিকে আবার অ্যাক্টিভ করতে চলেছি। মরীচিকার মরণ ফাঁদ। গল্পটি অবশ্যই শুনবেন পুরোটা এবং লাইক ও সাবস্ক্রাইব করবেন। নবগ্রামের দক্ষিণ প্রান্তে হরিপদ সেই পুরনো ধাঁচের দালান বাড়িটা এখন আগাছায় ঢাকা পড়ে এক কঙ্কালের মতো দাঁড়িয়ে আছে। ইটের পাঁজর বের করা দেওয়ালগুলোতে নোনা ধরেছে, আর চুনকাম খসা ঘরগুলোর ভেতরে দিন দুপুরেও এক জমাট বাঁধা অন্ধকার থমথম করে। কিন্তু বাড়ির চারপাশ ঘিরে থাকা সেই অদ্ভুত নিস্তব্ধতা মানুষের মনে ত্রাস জাগায়। বিশেষ করে খিড়কির পুকুর পাড়ের সেই বিশাল কুঁজো হয়ে ঝুঁকে থাকা শ্যাওড়া গাছটা, ডালপালাগুলো যেন কোনো এক অশুভ কামনায় মাটির দিকে হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে। গল্পের শুরুটা হয়েছিল বছর 15 আগে। হরিপদ ছিল সেই সময়ের নবগ্রামের সবচেয়ে বলিষ্ঠ যুবক। চওড়া কাঁধ, অজানুলম্বিত বাহু আর টানা টানা চোখে এক অদ্ভুত তেজ ছিল তার। তাকে দেখলে চণ্ডীমণ্ডপে বসা বৃদ্ধেদেরও চোখে মুখে আশার আলো ফুটে উঠত। সেই হরিপদ যখন পাশের গ্রাম থেকে বিন্দুবালাকে বিয়ে করে আনলো, তখন সারা গায়ে ধন্যি ধন্যি পড়ে গিয়েছিল। বিন্দুর রূপ ছিল দেখার মতো, টকটকে ফর্সা গায়ের রং, এক মাথা ঘন কালো চুল যা পিঠ ছাপিয়ে কোমরে এসে ঠেকত, আর ভাষা ভাষা দুটো চোখ। বিয়ে রাত্রে যখন লাল চেলিয়া চন্দনের ফোঁটায় সে হরিপদর পাশে এসে দাঁড়ালো, নায়েব মশাই বলেছিল এ যেন সাক্ষাৎ লক্ষ্মী প্রতিমা। কিন্তু অলক্ষ্মী পা বাড়িয়েছিল সেই সাথে সাথেই। বিয়ের পর প্রথম কয়েকটা দিন এক মায়াবী আবেশে কেটেছিল হরিপদর। কিন্তু 15টা দিন পার হতে না হতেই বিন্দুর মধ্যে এক বিচিত্র পরিবর্তন দেখা দিতে শুরু করলো। তার সেই উজ্জ্বল ডাগর চোখ দুটো যেন ক্রমেই কোটরের ভেতর ঢুকে যেতে লাগলো। ফর্সা গায়ের রং দিন দিন ফ্যাকাশে হয়ে এক ছাই চাপা কালচে আকার ধারণ করল। অথচ আশ্চর্যের বিষয়, বিন্দুর খিদে কমল না, খাওয়ার চাহিদা কমল না, অন্য কোনো ধরনের অসুস্থতা দেখা গেল না, বরঞ্চ খিদে এক ভয়াবহ মাত্রায় বেড়ে গেল। হরিপদ লক্ষ্য করল গভীর রাতে বিন্দু প্রায় বিছানা ছেড়ে উঠে গিয়ে রান্নাঘরের অন্ধকারে একলা বসে থাকে। একদিন মাঝরাতে জানলা দিয়ে আসা চাঁদের ঘোলাটে আলোয় হরিপদ দেখল বিন্দু দাওয়ায় বসে আছে। অন্ধকারে তার মুখ পরিষ্কার দেখা যাচ্ছে না, শুধু শোনা যাচ্ছে এক অদ্ভুত শব্দ, কিছু একটা চিবিয়ে খাওয়ার কর্কশ আওয়াজ। হরিপদ ফিস ফিস করে ডাকল, বিন্দু, ওখানে কি করছো তুমি? বিন্দু সাড়া দিল না, শুধু ধীরে ধীরে ঘাটটা একটু বাঁকালো। সেই অস্পষ্ট আলোয় হরিপদ দেখল বিন্দু দু চোখ চলছে কোনো জানোয়ারের মতন এক হলদেটে আভায়। সেই হাড় হিম করা দৃশ্য দেখে হরিপদর মতো বলবান ব্যক্তিও সংজ্ঞা হারিয়ে মাটিতে আছাড় খেয়ে পড়ল। পরদিন সকালে যখন রোদ ঝলমল চারিপাশ দেখে হরিপদর ঘুম ভাঙল, তখন রাতের সেই বিভীষিকাকে তার নেহাতি অলিক বলে মনে হতে লাগলো। সে ভাবল হয়তো রাতে ভাজাভুজি একটু বেশি খাওয়া হয়ে গিয়েছিল, আর সেই কারণেই পেটের গোলমালেই অবচেতন মন এমন এক দুঃস্বপ্ন সাজিয়ে বসেছিল। কিন্তু মনের সেই শান্তি বেশিক্ষণ স্থায়ী হলো না।
স্নান করতে গিয়ে সে দেখল পুকুরের পৈঠায় একগাদা মরা মাছের মুড়ো ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। সেগুলো খুবই অস্বাভাবিকভাবে পড়ে আছে। কাঁচা মাছ, যেগুলো শরীর থেকে কেউ যেন প্রাণরস শুষে নিয়েছে। দিন কয়েক আর তেমন কিছু দেখা গেল না। চারপাশটা আবার স্বাভাবিক হয়ে এলো। নিস্তব্ধ প্রকৃতি দেখে হরিপদর মনে নিজের সিদ্ধান্তের উপর বিশ্বাস আরও জোরালো হলো। সে মনে মনে নিশ্চিন্ত হলো যে পুরোটাই ছিল আসলে অম্বল গ্যাসের কারসাজি। নিজের এই অকারণ ভীতি আর দুর্বলতার কথা ভেবে সে মনে মনে একটু হাসল। নিজের মনকে বোঝালো সে অহেতুক ভয় পাওয়ার মতো মানুষ সে অন্তত নয়। কিন্তু সেই হাসি আর আত্মবিশ্বাস ধুলোয় মিশে গেল বিয়ের ঠিক 1 মাস পূর্ণ হওয়ার রাতে। কোনো দীর্ঘ অসুখ নাই, কোনো শারীরিক আঘাত নয়। সকালে ঘুম থেকে উঠে হরিপদ দেখল পাশে শুয়ে থাকা বিন্দুর শরীরটা নিংড়ানো আকের মতো শুকনো হয়ে পড়ে আছে। গায়ের চামড়া কুঁচকে হাড়ের সঙ্গে সেঁধে গিয়েছে। আর সব থেকে বিভীষিকাময় দৃশ্য ছিল তার হাতের সেই শাখা পলা দুটো, যেন মৃত্যুর ঠিক আগের মুহূর্তে কেউ সজোরে তার কবজি দুটো মচকে দিয়েছে। আর সেই সাথে শাখা পলা ভেঙে ঢুকে গেছে তার হাতের শিরা বরাবর, আর সেই রক্ত গড়িয়ে পড়ছে এখন। বিন্দুর মৃত্যুর পর শ্মশানে তাকে দাহ করা হলো ঠিকই, কিন্তু নবগ্রামের আকাশ থেকে সেই আতঙ্কের কালো ছায়া সরল না। অনেক প্রশ্ন ঘুরতে লাগলো মানুষের মনে। বিন্দুর মৃত্যুর ঠিক কারণ কি সেটা কেউই জানে না। হরিপদও কাউকে কিছু লুকোয়নি। সবাই জানে বিন্দু এক অযাচিত কারণে মারা পড়েছে, আর হরিপদর মতন ছেলে কোনোদিনও তার স্ত্রীকে আঘাত পর্যন্ত করতে পারে না, এটা সবাই জানত। হরিপদ তখন শোকে স্ত্রীয়মান, কিন্তু তার আত্মীয় স্বজন আর গ্রামের হৈতীয়সীরা পরামর্শ দিল ঘর খালি রাখা অমঙ্গল, আবার বিয়ে করো। 6 মাস কাটতে না কাটতেই হরিপদর ঘরে এলো নতুন বউ সুধা। সুধার কপালে সিঁদুর কিন্তু বেশি দিন সইল না। বিয়ের 3য় রাতে সুধা যখন পুকুর ঘাটে বাসন মাজতে গিয়েছিল তখন সন্ধ্যা নামতে ঢের বাকি। আকাশটা একটু ম্লান হয়েছে। বাঁশবাগানের মাথায় শেষ বিকেলের আলো রাঙা হয়ে উঠেছে। হরিপদ দাওয়ায় বসে তামাক টানছিল। হঠাৎ পুকুর পাড় থেকে এক বুক ফাটা আর্তনাদ ভেসে এলো। হরিপদ আর গাঁয়ের কয়েকজন জোয়ান ছেলে দৌড়ে গিয়ে যা দেখল তাতে তাদের ধমনীর রক্ত যেন বরফ হয়ে গেল। সুধা পুকুরের পৈঠায় উল্টে পড়ে আছে। তার ঘাটটা একেবারে 180 ডিগ্রি ঘুরে গিয়ে পেছন দিকে চলে এসেছে। চোখ দুটো ঠিকরে বেরিয়ে এসেছে কোটর থেকে, যেন অন্তিম মুহূর্তে সে এমন কিছু দেখেছে যা মানুষের দেখার কথা নয়। আর সবচেয়ে আশ্চর্যের বিষয়, সেই শেওড়া গাছটার ওপর থেকে একটা অদ্ভুত খিলখিল চাপা হাসি এখনো ভেসে আসছিল। সেই হাসিতে কোনো মানবিক সুর ছিল না, যেন অনেকগুলো শুকনো মরা ডাল একসঙ্গে ঘষলে যেমন শব্দ হয় ঠিক তেমনি কর্কশ ব্যঙ্গাত্মক আওয়াজ। গ্রামের লোক দেখল সুধার হাতের শাখা দুটো চূর্ণ বিচূর্ণ হয়ে মাটির উপর ছড়ানো, আর সেই ভেঙে যাওয়া শাখার সাদা টুকরোগুলোর উপর সিঁদুরের মতো রাঙা রক্ত লেগে আছে। সেই রাতেই গ্রাম্যায় উঠে গেল বিন্দু ফিরে এসেছে। সে শাকচুন্নি হয়ে ওই শেওড়া গাছে আশ্রয় নিয়েছে। সে সইতে পারছে না হরিপদর ঘরে অন্য কোনো নারীকে। তাঁর অপূর্ণ স্বাদ আর অতৃপ্ত লালসা এখন এক অজেয় প্রেতাত্মায় পরিণত হয়েছে। হরিপদ ভয়ে আর আত্মগ্লানিতে পাগল প্রায় হয়ে গেল।
কিন্তু সে গ্রাম ছেড়ে যাওয়ার সুযোগটুকুও পেল না। এক ঘন অন্ধকার রাতে যখন আকাশ ভেঙে বৃষ্টি নামছে, গ্রামের মানুষ দেখল হরিপদর ঘরে কোনো আলো জ্বলছে না। পরদিন সকালে পুকুরের কচুরিপানা জালের ভেতরে তাকে পাওয়া গেল। তার বলিষ্ঠ শরীরটা ফুলে ঢোল হয়ে গেছে ঠিকই, কিন্তু তার সারা গায়ে ছিল ছোট ছোট কামড়ের দাগ, যেন কোনো রাক্ষসী তাকে তিল তিল করে আস্বাদন করেছে। হরিপদর বংশ নির্বংশ হলো, কিন্তু সেই শেওড়া গাছটা যেন আরো সজীব হয়ে উঠল। দিন যায়, মাস পেরিয়ে বছর ঘোরে, কিন্তু সেই পরিত্যক্ত ভিটেই এক অদৃশ্য জাল বিস্তৃত হতে থাকে। গ্রামের জওয়ান ছেলেরা খেয়াল করল, সন্ধে নামলেই ওই পুকুর পাড়ের বাতাস কেমন জানি ভারী হয়ে ওঠে। এক অদ্ভুত সম্মোহন যেন চারপাশকে ঘিরে ধরে। কোনো কোনো দিন গোধূলি বেলায় দেখা যায় শেওড়া গাছের মগডালে এক পরমা সুন্দরী নারী বসে আছে। তার পরনে লাল পেড়ে ধপধপে সাদা শাড়ি আর হাতে ঝকঝকে শাখা। সে বসে বসে একা একা এক মনে মরা মাছের আঁশ ছাড়াচ্ছে। নবগ্রামের প্রবীণরা সাবধান করে দিলেন, শাকচুন্নির নজর শুধু নারীর ওপর নয়, এবার তার লক্ষ্য পাল্টেছে। সে এখন পুরুষের তেজ চায়। সে এখন যৌবনের উষ্ণ রক্তে নিজের অতৃপ্ত কামনার আগুন নেভাতে চায়। 18 বছরের বেশি বয়সের যে কোনো জোয়ান ছেলে এখন সেই গাছের তলা দিয়ে যেতে তাদের বুক কাঁপে। তারা জানে এই গাছের ডালে যে বসে আছে সে শুধু এক মৃত আত্মা নয়, সে এক মায়াবী শিকারী। নবগ্রামের সেই নিঝুম দুপুরে যখন কাকপক্ষীও ডাকত না, তখন থেকেই শুরু হলো এক অদৃশ্য শিকারের মহড়া। গায়ের চণ্ডী মণ্ডপে বসে তামাক টানতে টানতে নটবর নায়েব ফিসফিস করে বলতেন, এ জ্যান্ত মরণ গো, একে আটকাবে কার সাধ্যি? গ্রামের মেঠো পথগুলো সন্ধে নামার আগেই জনশূন্য হয়ে যেত। আগে যেখানে লণ্ঠন হাতে জোয়ান ছেলেরা এ পাড়া ও পাড়া ঘুরে বেড়াতো, এখন সেখানে কেবল ঝিঁঝি পোকার একঘেয়ে আর্তনাদ আর বাঁশ ঝাড়ের মড়মড় শব্দ। কিন্তু আতঙ্কটা কেবল শব্দে নয়, আতঙ্কটা ছিল দৃষ্টির আড়ালে বেড়ে ওঠা এক মরণ নেশায়। হরিপদর ভিটে থেকে খানিকটা দূরেই ছিল শশীভূষণের ঘর। 19-20 বছরের টকবগে যুবক শশী, বুকটা তার পাথরের মতো চওড়া আর গায়ে আসরিক শক্তি। সেই শশী একদিন হাট থেকে ফেরার পথে বড্ড দেরি করে ফেলেছিল। আকাশ তখন অমাবস্যার ঘুটঘুটে অন্ধকারে লেপা। মেঘের আড়ালে চাঁদটা যেন এক মরা মানুষের চোখের মতো ফ্যাকাশে হয়ে উঁকি দিচ্ছিল। শশীর হাতে ছিল এক জ্যান্ত ল্যাটা মাছের হাঁড়ি। পুকুর পাড়ে সেই শেওড়া গাছটার কাছাকাছি আসতেই শশীর মনে হলো চারপাশের বাতাসটা হঠাৎ করে স্থির হয়ে গেছে, একটা পাতাও নড়ছে না, অথচ তার ঘাড়ের কাছে কেউ যেন তপ্ত নিঃশ্বাস ফেলছে। শশী থমকে দাঁড়ালো। তার কানের কাছে খুব মিহি ঋণ ঋণে এক নূপুরের আওয়াজ ভেসে এলো। কোনো মানুষের পায়ে অমন নূপুর থাকতেই পারে না। সেই শব্দ যেন মাটির নিচ থেকে উঠে আসা কোনো প্রাচীন হাহাকার। শশী দেখল শেওড়া গাছের সেই কুঁজো হয়ে থাকা ডালটার নিচে একটা ছায়া দুলছে। অন্ধকার ছাপিয়ে এক আশ্চর্য উজ্জ্বলতা ফুটে উঠল সেখানে। এক রূপসী নারী, পরনে তার নতুন শাড়ির কড়কড়ে ভাঁজ, কপালে চওড়া সিঁদুর আর হাতের সেই শাঁখা দুটো যেন চাঁদের আলো শুষে নিয়ে ঝিকমিক ঝিকমিক করছে। শশী সম্মোহিত হয়ে গেল।
তার শরীরের সব প্রতিরোধ ক্ষমতা যেন এক নিমেষে কর্পূরের মতো উবে গেল। নারীটি তার দিকে ফিরে চাইল। সেই মুখে এক কোণে এক চিলতে হাসি, যা দেখলে মনে হয় এই বুঝি দুনিয়ার সব সুখ সেখানেই লুকিয়ে আছে। মাছগুলো বড্ড তাজা, দিবি আমার? নারীটির গলার স্বর যেন বসন্তের কোকিলের ডাকেও হার মানায়। শশী নিজের অজান্তেই পা বাড়ালো। তার চৈতন্য তখন অবশ। সে দেখল নারীটি ধীরে ধীরে গাছ থেকে নিচে নেমে এলো, কিন্তু তার পা দুটো মাটির উপর পড়ল না, যেন বাতাসের ওপর ভর করে সে ভেসে আসছে। শশী লক্ষ্য করল না যে সেই সুন্দরীর পায়ের পাতা দুটো বিপরীত দিকে ঘোরানো, মানে পিছনের দিকে। সে দেখল না তার চোখের মনি দুটো স্থির পলকে। নারীটি কাছে আসতেই শশীর শরীরে এক অদ্ভুত শিহরণ খেলে গেল। সেই সুন্দরীর হাতের স্পর্শে কোনো উত্তাপ ছিল না, ছিল এক পাথরের মতো ঠান্ডা হিম শীতল অনুভব। সে শশীর হাতের হাঁড়িটা নিল না, বরঞ্চ তার লম্বা নখগুলো দিয়ে শশীর কবজিটা খামচে ধরল। শশীর মনে হলো তার শিরদাঁড়া দিয়ে একটা বরফের স্রোত বয়ে যাচ্ছে। সে চিৎকার করতে চাইল, কিন্তু তার গলা দিয়ে কোনো স্বর বেরোল না। পরদিন ভোরে গ্রামের লোক দেখল পুকুর পাড়ে শশী পড়ে আছে। কিন্তু এ কি দশা! সেই বলিষ্ঠ জোয়ান ছেলের শরীরটা যেন এক রাতের মধ্যেই শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। চোখের কোটরে কালি, গালের মাংস বসে গিয়েছে হাড়ের সাথে। সবচেয়ে ভয়ঙ্কর ছিল তার গলার কাছে সেই গভীর নীলচে দাগ, যেন কেউ পরম আবেশে সেখান থেকে জীবনের শেষ বিন্দু প্রাণরসটুকু শুষে নিয়েছে। শশী মরেনি, কিন্তু সে এক জ্যান্ত লাশ হয়ে পড়ে রইল। তার সেই পুরুষত্ব, সেই তেজ সব যেন ওই মায়াবী শিকারী এক নিমেষে লুটে নিয়েছে। এই ঘটনার পর গ্রাম জুড়ে দাবানলের মতো খবর উঠে গেল। নবগ্রামের ঘরে ঘরে কান্নার রোল উঠল। মায়েরা তাদের জোয়ান ছেলেদের ঘরের বাইরে বেরোতে নিষেধ করে দিলেন। সূর্যাস্তের পর গ্রামের প্রতিটা ঘরের জানলা কপাট খিল তুলে বন্ধ করে দেওয়া হতে লাগলো। কিন্তু তাতেও কি নিস্তার আছে? শেওড়াতলার সেই অতৃপ্ত আত্মা এখন আরও দুঃসাহসী হয়ে উঠেছে। সে শুধু বাইরে নয়, জানলার ফাঁক দিয়ে ঘুলঘুলির ছিদ্র দিয়ে উঁকি মারে। গভীর রাতে কোনো জোয়ান ছেলে ঘুমিয়ে থাকলে তার কানে ফিস ফিস করে এসে বলে, ওগো, দুয়ার খোলো, আমি এসেছি। গ্রামের ওঝা নিধিরাম অনেক টুকটাক করল, সর্ষে পোড়ালো, কিন্তু ফল হলো না কিছুই। নিধিরাম কাঁপতে কাঁপতে বলেছিল, এ কোনো সাধারণ পেট নয় রে, হলো কামতুর শাকচুন্নি। বিয়ের 1 মাসের মাথায় মরেছে তো, ওর লালসায় এখন সহস্র গুণ বেড়ে গেছে। ও শুধু রক্ত চায় না, ও জ্যান্ত শরীরের তেজ চায়। ও যতক্ষণ না এ গাঁয়ের সব পুরুষকে শেষ করে দিচ্ছে, ও থামবে না। গ্রামের অবস্থা এখন শ্মশানের মতো। হাট বসে না, উৎসব বন্ধ। শুধু অন্ধকার রাতে ওই পুকুরে শেওড়া গাছ থেকে মাঝে মধ্যে অট্ট হাসি ভেসে আসে। সেই হাসির শব্দে গ্রামের কুকুরগুলো কুই কুই করে লেজ গুটিয়ে পালাতো। আর সেই হাসির অন্তরালে চাপা পড়ে যেত আরও কোনো হতভাগ্যের গোঙানি। ঠিক এই সময়েই নবগ্রামে পা রাখল অবিনাশ। অবিনাশ চাটুজ্জে বাড়ির দুঃসম্পর্কের ভাগ্নে। শহর থেকে সে এসেছে জমি জমা তদারকি করতে। সুঠাম দেহ, নির্ভীক চাহনি আর আধুনিক শিক্ষায় শিক্ষিত অবিনাশ ভূতে বিশ্বাস করে না। সে যখন গ্রামের এই আতঙ্কের কথা শুনল, তখন সে তাচ্ছিল্য করে হেসেই উড়িয়ে দিয়েছিল। সে জানতো না এই নবগ্রামের মাটিতে যুক্তির চেয়ে অলৌকিকের শক্তি ঢের বেশি। সে জানতো না
ওই শেওড়া গাছের মগডালে বসা সেই অতৃপ্ত শিকারিটি তার জন্যই অপেক্ষা করে আছে। তার লালসার জালে এবার এক নতুন শিকারের পদধ্বনি শোনা যাচ্ছে। অবিনাশের সেই চওড়া বুক আর তেজোদ্দীপ্ত চোখ দেখে শেওড়াতলার ছায়াটা সেদিন অন্ধকারে এক তৃপ্তির নিঃশ্বাস ফেলেছিল। তার নখগুলো যেন অকারণে আরও একটু ধারালো হয়ে উঠল। সেদিন ছিল ভাদ্রের গুমোট রাত। আকাশটা মেঘে মেঘে এমনভাবে লেপা যে ওপরের দিকে তাকালে মনে হয় এক প্রকাণ্ড কালো চাদর কেউ চারিদিকে খাটিয়ে দিয়েছে। বাতাসের নাম গন্ধ মাত্র নেই। জানলার পাল্লাগুলো হা করে খোলা থাকলেও ঘরের ভেতরে ভ্যাপসা গরমের এক অসহ্য দাপট। অবিনাশ তাঁর তক্তপোষে শুয়ে এপাশ ওপাশ করছিল। শহরের ছেলে লণ্ঠনের ম্লান আলো আর নিঝুম নিস্তব্ধতা তার কাছে একরকম অস্বস্তিকর মনে হচ্ছিল। বাইরে ঝিঁঝি পোকার ডাক হঠাৎ করে থেমে গেল। এমন এক নিঃশব্দতা নামল যে অবিনাশ নিজের হৃৎপিণ্ডের ধূপকানি স্পষ্ট শুনতে পাচ্ছিল। চাটুজ্জে বাড়ির পুরনো খিলানওয়ালা দালানের বাইরে যে প্রকাণ্ড আমবাগান, সেখান থেকে এক ঝলক ঠান্ডা বাতাস ভেসে এলো। কিন্তু সেই বাতাসটা আরামদায়ক ছিল না। ওটা ছিল এক ধরনের হিমশীতল স্পর্শ, যা শির দ্বারা দিয়ে চুইয়ে হাড়ের ভিতরে গিয়ে বিঁধছিল। অবিনাশ উঠল, তেষ্টায় তাঁর বুকটা শুকিয়ে কাঠ। ঘরের কোণে রাখা কুজোর জলটা কখন ফুরিয়ে গেছে সে খেয়াল করেনি। অগত্যা তাকে বাইরে বেরোতে হলো। হাতে এক পুরনো পিতলের ঘটি নিয়ে সে যখন সদর দরজা খুলল, সামনে দিগন্ত বিস্তৃত অন্ধকার। গ্রামের চণ্ডীমণ্ডপটা অন্ধকারের ঘোরে এক অতিকায় পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছে। অবিনাশের গন্তব্য সেই খিড়কির পুকুর। লণ্ঠন হাতে নিয়ে সে যখন বাঁশবাগানের ছায়া মারিয়ে এগোচ্ছে, তার মনে হলো কেউ তাকে দেখছে। কেউ একজন অন্ধকারের আড়াল থেকে তার শরীরের প্রতিটি ভঙ্গি, তার প্রতিটি পদক্ষেপ মেপে নিচ্ছে। অবিনাশ থমকে দাঁড়াল। তাঁর সুঠাম দেহের পেশিগুলো এক অজানা আশঙ্কায় টান টান হয়ে উঠল। সে শহরের ব্যায়ামাগারে শরীর চর্চা করে, তাঁর কবজিতে অসুরের শক্তি, কিন্তু এই অন্ধকারের সেই শক্তি যেন অদৃশ্য কুয়াশার কাছে হার মানছিল। পুকুর ঘাটের কাছাকাছি আসতেই সে দেখল সেই বিশাল শেওড়া গাছটা। অন্ধকার রাতে গাছটাকে এক বিশাল জটায়ু পাখির মতো দেখাচ্ছিল, যার ডালগুলো নখের মতো পুকুরের জলের দিকে বাড়িয়ে রাখা। হঠাৎ অবিনাশের কানে এক আশ্চর্য শব্দ এলো। কেউ যেন পুকুরের জলে খুব সন্তর্পণে পা ডুবিয়েছে। কে ওখানে? হ্যাঁ, অবিনাশের গম্ভীর গলার স্বর সেই নিস্তব্ধতাকে চিরে দিল। কোনো উত্তর এলো না, শুধু দেখা গেল এক ঝোড়া সাদা শাখা পুকুরের ঘাটের পৈঠায় চাঁদের আলোতে ঝিলিক দিয়ে উঠল। অবিনাশের যুক্তিপন্থী মন তাকে বলল ওটা হয়তো গায়ের কোনো মেয়ে ছেলে অসময়ে জল নিতে এসেছে। কিন্তু পরক্ষণে তার মনে পড়ল নায়েব মশাই সেই সাবধান। লণ্ঠনের আলোটা সামনে বাড়াতেই অবিনাশের চোখ স্থির হয়ে গেল। পুকুর ঘাটে শান বাঁধানো পৈঠায় বসে আছে এক নারী। তার পিঠটা অবিনাশের দিকে ফেরানো, এক মাথা ঘন কালো চুল পিঠ ছাপিয়ে মাটিতে আছড়ে পড়েছে। পরনে তার দুধ সাদা শাড়ি, যার লাল পাটটা অন্ধকারের ভেতরেও আগুনের শিখার মতো জ্বলছে। নারীটির কাঁধের রেখা আর তার বসার ভঙ্গি সবটাতেই এক আশ্চর্য অভিজাত্য আর লাবণ্য মাখানো। অবিনাশ মন্ত্রমুগ্ধের মতো এক পা করে এগোতে লাগলো। তার যুক্তি, তার শিক্ষা সব যেন এক
ঐন্দ্রজালিক টানে অবশ হয়ে যাচ্ছিল। তার শরীর ঘামতে শুরু করেছে, কিন্তু সেই ঘামটা গরমে নয়, একেবারে বরফ ঠান্ডায়। নারীটা এবার ধীরে ধীরে ঘাড় ফেরালো। অবিনাশের চোখের সামনে এমন এক রূপ ভেসে উঠল যা সে কোনোদিনও স্বপ্নে পর্যন্ত দেখেনি। তার মুখটা যেন শরতের পূর্ণিমার চাঁদকেও হার মানায়। ভাসা ভাসা চোখের পাতায় এক নিবিড় তৃষ্ণা, ঠোঁট দুটো রক্তাভ, যেন কোনো এক নিষিদ্ধ ফলের রসে ভেজা। সে কোনো পেত্নী নয়, সে যেন সাক্ষাৎ বনদেবী। বড্ড তেষ্টা পেয়েছে, তাই না? নারীটির গলার স্বর কোনো শব্দ নয়, যেন কোনো সেতারের তারে আঙুল বুলিয়ে যাওয়া। অবিনাশের হাত থেকে পিতলের ঘটিটা টুম করে নিচে পড়ে গেল। সে কথা বলতে চাইল, কিন্তু দেখল তার জিভ যেন তালুতে সেঁটে গিয়েছে। নারীটি উঠে দাঁড়ালো। অবিনাশ লক্ষ্য করল না যে তার পা দুটো মাটির থেকে অন্তত 4 আঙুল ওপরে ভেসে আছে। সে লক্ষ্য করল না যে সেই নারীর ছায়া পুকুরের জলে পড়লেও মাটিতে পড়ছে না। সুন্দরীটি তার ডান হাতটা বাড়িয়ে দিল। লম্বা সরু আঙুল, তার নখগুলো মতির মতো সাদা। সে অবিনাশের দিকে এগিয়ে এলো। অবিনাশ দেখল তার পরনের সেই সাদা শাড়ি থেকে এক অদ্ভুত বুনো ফুলের গন্ধ আসছে, যা মাথার ভেতরে এক ধরনের ঘোর তৈরি করে। নারীটি যখন ঠিক তার সামনে এসে দাঁড়ালো, অবিনাশের মাথাটা তার বুকের কাছে পৌঁছালো। সে অনুভব করলো সেই নারীর শরীর থেকে কোনো উত্তাপ বেরোচ্ছে না, বরং এক অনন্ত শীতলতা তাকে গ্রাস করছে। নারীটি তার ঠান্ডা হাতটা অবিনাশের চওড়া বুকের ওপর রাখল। অবিনাশের মনে হলো তার বুকের ভেতরকার হৃৎপিণ্ডটা এক মুহূর্তের জন্য থেমে গিয়েছে। সে স্পর্শে এক আদিম আকর্ষণ ছিল, এক ভয়ঙ্কর কামনার ডাক ছিল। অবিনাশের শরীরে যে পুরুষোচিত তেজ ছিল তা যেন মোমবাতির শিখার মতো কাঁপতে শুরু করলো। নারীটি ফিস ফিস করে বলল। তার কথাগুলো যখন অবিনাশের কানের লতিতে এসে ঠেকল, তখন অবিনাশের চোখে এক অদ্ভুত অন্ধকার ঘনিয়ে এলো। সে দেখল সেই সুন্দরীর মুখের চামড়াটা ধীরে ধীরে পাল্টে যাচ্ছে। এক মুহূর্তের জন্য যেন তার আড়ালে ফুটে উঠল এক কঙ্কালসার বিভৎস মুখ, কিন্তু পরক্ষণেই আবার সেই মোহময়ী রূপ ফিরে এলো। এই বিভ্রম আর বাস্তবের মাঝখানে অবিনাশ যখন দিশেহারা, ঠিক তখনই নারীটি তার দুহাতে অবিনাশের ঘাড়টা চাপটে ধরল। অবিনাশের 5টি ইন্দ্রিয় তখন একযোগে বিদ্রোহ করে উঠল। সে অনুভব করল তার শরীরের ভেতর থেকে কেউ যেন রক্ত নয়, তার জীবন শক্তিটুকু একটা অদৃশ্য নলের মাধ্যমে টেনে নিয়ে যাচ্ছে। তার চোখ উল্টে যেতে লাগল। সে চাইল সেই মরণ আলিঙ্গন থেকে নিজেকে ছাড়িয়ে নিতে, কিন্তু তার সেই অসুরের মতো গায়ের জোর এক চিলতে ধোঁয়ার মতো নিঃশেষ হয়ে গিয়েছে। হঠাৎ দূরে গ্রামের কোনো কুটিরের একটা কুকুর করুণ স্বরে কেঁদে উঠল। সেই কান্নার শব্দে অবিনাশের তন্দ্রা এক মুহূর্তের জন্য ভেঙে গেল। সে দেখল সেই সুন্দরীর হাতের শাখা দুটো থেকে ফোঁটা ফোঁটা রক্ত তার নিজের বুকের ওপর গড়িয়ে পড়ছে। আর সেই রক্ত কোনো গভীর ক্ষত থেকে নয়, শাখাগুলো যেন জীবন্ত হয়ে উঠেছে। অবিনাশের চামড়া ফুঁড়ে মাংসের ভিতরে ঢুকে গিয়েছে। অবিনাশের মনে হলো তার শরীরের প্রতিটা রোমকূপ দিয়ে কেউ যেন তপ্ত সীসা ঢেলে দিচ্ছে, অথচ বাইরের জগৎটা কি ভীষণ ঠান্ডা। সেই মায়াবী নারীর আঙুলগুলো যখন অবিনাশের ঘাড়ের দুপাশে শক্ত হয়ে বসল, তখন তার মনে হলো
হাড়ের ভেতরকার মজ্জাগুলো পর্যন্ত জমে পাথর হয়ে যাচ্ছে। লণ্ঠনের ম্লান শিখাটা পুকুর ঘাটের পৈঠায় পড়ে কাঁপছিল। আর সেই কম্পনমান আলোয় অবিনাশ প্রথম দেখতে পেল এক চরম বিভীষিকা। নারীটির হাতের সেই ধপধপে সাদা শাঁখা দুটো আর মাটির তৈরি অলংকার নেই, সেগুলো যেন জীবন্ত দন্তপঙ্কত্তির মতো অবিনাশের ঘাড়ের নরম মাংসে গেঁথে গিয়েছে। সেখান থেকে চুইয়ে পড়া রক্ত শ্বেত শুভ্র শাখার গায়ে অদ্ভুত আলপনা তৈরি করছে। অবিনাশের চেতনার প্রদীপ যখন নিভে যাওয়ার মুখে, ঠিক তখনই এক বড় মুহূর্তের জন্য সেই মোহিনী রূপের মুখোশটা খসে পড়ল। এক জোড়া হলদেটে মণিহীন চোখ সরাসরি অবিনাশের চোখের মনির ওপর স্থির হলো। সেই চাহনিতে কোনো প্রেম নেই, কোনো মায়া নেই, আছে শুধু এক আদিম পাশবিক ক্ষুধা। অবিনাশের ভেতরে সুপ্ত থাকা সেই পৌরুষ আর আদিম আত্মরক্ষার প্রবৃত্তি শেষবারের মতো গর্জে উঠল। সে তার সমস্ত অবশিষ্ট শক্তি দিয়ে সেই তুষার শীতল শরীরটাকে সজোরে ধাক্কা দিল। ধাক্কাটা যেন কোনো রক্ত মাংসের শরীরে লাগলো না, মনে হলো একরাশ পচা শুকনো খড় কিংবা অনেক দিনের পুরনো শ্যাওলা মাখানো পাথরের হাতে লেগেছে। কিন্তু সেই আকস্মিক আঘাতে নারীটির বাঁধন আলগা হয়ে গেল। অবিনাশ টলতে টলতে উঠে দাঁড়ালো। তাঁর পা আর চলছে না, বুকটা কামারের হাঁপড়ের মতো ওঠা নামা করছে। সে দেখল সেই নারীটি পুকুরের জলের ওপর স্থির হয়ে দাঁড়িয়ে আছে। না, দাঁড়িয়ে নেই, সে যেন জলের ওপর ভেসে আছে। তার উল্টো দিকে ঘোরানো পায়ের পাতাগুলো জল স্পর্শ করছে না। নারীটি তার দিকে চেয়ে এক বিচিত্র শব্দ করল। কোথায় যাবে গো পলি, কোথায় যাবে? শব্দটা অবিনাশের কানের ভেতর দিয়ে মগজে গিয়ে বিঁধল। সে আর পিছন ফিরে তাকালো না, অন্ধের মতো দৌড়াতে শুরু করলো চ্যাটুর্যে বাড়ির দালানের দিকে। তার ঘাড়ের ক্ষতস্থান থেকে গরম রক্ত পিঠ বেয়ে গড়িয়ে পড়ছে, আর প্রতিটা পদক্ষেপে তার মনে হচ্ছে শরীরটা ক্রমশ হালকা হয়ে যাচ্ছে, যেন তার শরীরের ভেতরকার সেই তেজ, সেই প্রাণরস ওই এক মুহূর্তের স্পর্শেই অর্ধেক শুষে নিয়েছে ওই মায়াবী শিকারী। সদর দরজাটা কোনো মতে খুলে ভেতরে ঢুকে খিল তুলে বসে পড়ল অবিনাশ। অন্ধকার বারান্দায় সে বসে রইল। পরদিন সকালে গ্রামের মানুষ দেখল অবিনাশ আর সেই তেজোদ্দীপ্ত যুবক নেই। এক রাতের মধ্যেই তার গালের হাড় ঠেলে বেরিয়ে এসেছে, চোখের নিচে ঘন কালচে ছায়া। সে চুপচাপ চণ্ডীমণ্ডপের এক কোণায় বসে থাকে আর একদৃষ্টে চেয়ে থাকে দক্ষিণ দিকে সেই পুকুর পাড়ের দিকে। গ্রামের বৃদ্ধরা তাকে দেখে দীর্ঘশ্বাস ফেললেন। নায়েমশাইয়ের কানে কানে একজন বললেন, শাকচুন্নির ছোঁয়া লেগেছে রে। ওই বুড়ো একবার আসলে পুরুষ আর ঘরমুখো হয় না। ওটা হলো মরণ চুম্বন। অবিনাশের কানে তখন কোনো জাগতিক শব্দ পৌঁছচ্ছিল না। তার মনে কেবল একটা সুর বাজছিল, সেই নূপুরের ঋণ ঋণে শব্দ। তার কাছে সবকিছুই কেমন অদ্ভুত ঠেকছে। তার নিজের গায়ের গন্ধ তার কাছে অচেনা মনে হচ্ছে। এক অদ্ভুত আষ্টে গন্ধ যেন তার রোমকূপ থেকে চুইয়ে চুইয়ে বেরোচ্ছে। তার দুপুরের ভাত আর রুচি হচ্ছে না। তার মনে হচ্ছে পুকুরে সেই পচা কচুরিপানার জালের ভেতরে যদি সে মুখ ডুবিয়ে থাকতে পারত, তবে বোধহয় শান্তি মিলত। সাঁঝবেলা নামার আগেই অবিনাশকে দেখা গেল খিড়কির দালানের পৈঠায় বসে থাকতে। তার চোখে তখন এক উদ্ভ্রান্ত চাউনি। গ্রামের জোয়ান ছেলেরা যারা তাকে দেখতে এসেছিল, তারা সভয়ে লক্ষ্য করল যে অবিনাশের গায়ের রংটা কেমন ফ্যাকাশে আর কালচে হয়ে গিয়েছে, ঠিক যেমনটা হয়েছিল বিন্দুর মৃত্যুর আগে।
রাতের অন্ধকার ঘনিয়ে আসতেই অবিনাশের ঘরের ঘুলগুলিতে একটা সাদা ছায়া দেখা গেল। কেউ যেন বাইরে দিয়ে নখ দিয়ে কাঠে আঁচড় কাটছে, খস খস। তারপর অত্যন্ত মিহিস্বরে ডাক এলো, ওগো অবিনাশ, চলো না, পুকুরের ধারে কত মাছ ভেসে উঠেছে, তোমার জন্য সেজে বসে আছি যে। অবিনাশের শরীরের প্রতিটি স্নায়ু সেই ডাকে সাড়া দিয়ে উঠল। সে জানে ওটা মৃত্যু, সে জানে ওটা চরম বিনাশ, কিন্তু সেই অতৃপ্ত কামনার টান এমন যে কোনো সুস্থ বুদ্ধি কিংবা যুক্তি সেখানে দাঁড়াতে পারে না। অবিনাশ মন্ত্রমুগ্ধের মতো দরজার খিলটা খুলতে হাত বাড়ালো। তার আঙুলগুলো কাঁপছে, কিন্তু মনের ভেতর এক অন্য রকম পৈশাচিক আনন্দ তাকে দাঁড়িয়ে নিয়ে যাচ্ছে সেই অন্ধকার শিকার ভূমির দিকে। চাটুর্যে বাড়ির পুরনো সেগুন কাঠের ভারী দরজাটা খুলতে যে খট করে একটা শব্দ হলো, তাতেই যেন নবগ্রামের শেষ প্রতীক্ষা রক্ষাটুকু ভেঙে গুড়িয়ে গেল। অবিনাশের আঙুলগুলো অবশ। সে জানে বাইরে পা রাখা মানেই নিশ্চিত মৃত্যু, তবুও তার নিজের শরীরের ওপর নিজের কোনো অধিকার নেই। কেউ যেন তার স্নায়ুগুলোর দখল নিয়েছে। চৌকাঠ পেরিয়ে সে উঠোনে এসে দাঁড়ালো। আকাশ থেকে তখন টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, চারিদিকে নিঝুম অন্ধকার। অবিনাশ আবার সেই আগের দিনের মতো হাঁটতে হাঁটতে সেই শেওড়া গাছের নিচে এসে দাঁড়ালো। আগের দিন এসেছিল জল খাওয়ার নেশায়, আজ এলো এক অতৃপ্ত কাম বাসনার টানে। তার শরীরের ভেতর দিয়ে যেন এক তীব্র আলোড়ন ছুটে যাচ্ছিল। সে দেখল সামনে সেই অপরূপা সুন্দরী নারীটা দাঁড়িয়ে আছে। তার শরীর দিয়ে যেন এক সুন্দর চন্দনের সুবাস ভেসে আসছে। অবিনাশ আস্তে আস্তে গিয়ে সামনে দাঁড়ালো। মুহূর্তের মধ্যে সেই পেতনিটার মুখে ফুটে উঠল এক পৈশাচিক হাসি। তার রূপ খসে পড়ে এক শাকচুন্নির রূপ ধারণ করলো সে। হঠাৎই অবিনাশের গলাটা ধরে সে সেই শেওড়া গাছের মাথার ওপর নিয়ে উঠল। তখন আকাশ দিয়ে একটানা বৃষ্টি পড়েই যাচ্ছে। চারিদিকে যেন এক প্রলয়কাল সৃষ্টি হয়েছে। অন্ধকারে ডুবে গেছে সমস্ত গ্রাম। প্রত্যেক মানুষের অগোচরে এই শেওড়া গাছের নিচে এক পৈশাচিক কাণ্ড কারখানার সৃষ্টি হয়েছে। অবিনাশের গলা দিয়ে কোনো স্বর নির্গত হচ্ছে না। তার কষ্টটাও যেন মনের এবং গলার ভিতর লুকিয়ে আছে। তার চিৎকার যেন বুকের ভেতর চেপে বসছে। শাকচুন্নি অবিনাশের দেহ থেকে সমস্ত রক্ত শুষে নেওয়ার জন্য উদ্যত হলো। সেই মুহূর্তে আকাশ জুড়ে এক ভীষণ বিদ্যুৎ চমকালো এবং সেই সাথে সাথে গাছের নিচে একটা অবয়বকে দেখা গেল। আর এক নারী মূর্তি। এটি অপরূপা নয়, যেন সত্যি এক ভূত, সত্যি এক ভৌতিক অবয়ব। অবিনাশ অবাক হলো। শেওড়া গাছের ডালে বসা শাকচুন্নিটি অবাক হয়ে নিচের দিকে তাকালো। সেই আলো আধারে বিদ্যুতের ঝলকানিতে দেখা গেল সুধা দাঁড়িয়ে আছে গাছের নিচে। আবার একটা বিদ্যুৎ চমকালো এবং সেই সাথে সাথে আর একটা জিনিস দেখা গেল, যেটা কেউ কোনোদিনও কল্পনা করতে পারেনি। গাছের নিচে সুধার পাশে দাঁড়িয়ে আছে অপরূপা সুন্দরী বিন্দু। এতদিন পর্যন্ত গ্রামের মানুষরা ভেবে এসেছে যে বিন্দুই সেই শাকচুন্নি যে সুধাকে মেরেছিল। সবাই বলেছিল বিন্দু সহ্য করতে পারেনি সুধাকে, তাই তাকে মেরে ফেলেছিল। কিন্তু আজ অবিনাশ আসল ঘটনা নিজের চোখের সামনেই দেখল। বিন্দুকে যে পিশাচিনি মেরেছিল সেই পিশাচিনি সুধাকেও মেরেছিল। সুতরাং
এই পিশাচিনি এতদিন ধরে সবাইকে মেরে আসছিল। এ না বিন্দু না সুধা, এ অনেক দিনের এক আদিম পিশাচ, যে সমস্ত গ্রামটাকে তার অভিশাপের কবলে ধরে রেখেছিল। আর সেই মুহূর্তে সেই পিশাচরূপী বিন্দু এবং সুধা ওপরে উঠে আসলো এবং সেই শাকচুন্নি মুহূর্তের মধ্যেই অবিনাশের গলা চেপে ধরল। দুই পিশাচিনি এসে ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু তার আগের মুহূর্তেই অবিনাশকে গাছ থেকে ঠেলে ফেলে দিল সেই পিশাচিনি। তখনই শোনা গেল বিন্দু এবং সুধা মিলে চেপে ধরেছে সেই শাকচুন্নির গলা। তার গলা দিয়ে এক বৈশাচিক আর্তনাদ বেরোচ্ছে। কিন্তু সেই মুহূর্তেই অবিনাশও নিচেই ঘাটের ধারে পাথরে তার মাথা আঘাত লেগে সেখানেই মারা পড়ল। অবিনাশের জীবনের বদলে এই যুগ যুগের অভিশাপ সারা জীবনের মতো কেটে গেল এই গ্রামের বুক থেকে। বিন্দু এবং সুধা আজ এই গ্রামকে এক বড় বিপদের হাত থেকে রক্ষা করল। পরপর এতগুলো প্রাণের বলির মাধ্যমে এই শাকচুন্নির আজ বিনাশ করা গেল। অবিনাশ হয়তো এসেছিল ভালো কিছুর খোঁজে, কিন্তু শেষ পর্যন্ত তার এই পরিণতি সারা জীবন সবার মনে থেকে যাবে। অবিনাশ আর শহরে ফিরতে পারল না, তার জমিদারি আর সামলানো হলো না। এক ভয়ঙ্কর শাকচুন্নি পিশাচের কাছে তাকে মরতে হলো। যেমন করে মরেছিল বিন্দু, যেমন করে মরেছিল সুধা, যেমন করে মরেছিল গ্রামের আরও কয়েকটি ছেলে। কেমন লাগলো আপনাদের আজকের গল্প? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবেন না। আমরা ফিরছি আগামী শনিবার ঠিক রাত 9টায়। তাহলে শুনতে থাকুন গপ্প ভূতের ঠিক। যেখানে ভূতের ভয় সেখানেই সন্ধ্যা হয়।